নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলার কি হলো? প্রচুর ফোন আপনারা করছেন। ডিএ মামলা সংক্রান্ত ব্যাপারে কোনো নতুন ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে বারবার আপডেটেড থাকার চেষ্টা করছিলাম এবং সংবাদ সংগ্রহ করছিলাম। তার মধ্যে একটি সংবাদ পেলাম, সংবাদের সত্যতা বুঝতে পারছিলাম না বলে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে টেলিফোনটা ঘুরিয়েছিলাম। কি বলেছেন আমি শোনাবো, কিন্তু তার আগে সংক্ষিপ্ত আকারে নোটটা একটু আপনাদের কাছে দিয়ে নিই ডিএ সংক্রান্ত ব্যাপারে। দেখুন, ডিএর মামলার রায় কবে বেরোবে? দুর্গাপুজোর এই ছুটি ছাটার পর সুপ্রিম কোর্ট খুলেছে এবং তারপর আবার কালী পুজো, দিওয়ালি, ছট পুজো উপলক্ষে প্রায় এক সপ্তাহের কাছাকাছি সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। তার আগে কি ডিএ মামলা সংক্রান্ত রায় দেবেন জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চ, নাকি তারপরে রায়টা দেবেন, অর্থাৎ দিওয়ালির ছুটিটা কেটে গেলে রায়টা দেবেন? সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কী বলেছেন সেটা শোনাবো, কিন্তু তার আগে আরও একটা সংবাদ কানে এসেছিল যে ডিএ মামলাটাকে একটু ঘেঁটে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট সংগঠনকে কাজে লাগানো হয়েছে, যাতে রিটেন নোট অফ সাবমিশনটা দেওয়া হয়েছে। যে রিটেন নোট অফ সাবমিশনে প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম, যিনি সংগ্রামী যৌথ মঞ্চকে রিপ্রেজেন্ট করছেন, মানে যিনি রিটেন নোট অফ সাবমিশন পরিশ্রম করে তৈরি করে জমা করেছেন, সেই রিটেন নোট অফ সাবমিশনে প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়ামকে জড়িয়ে একটা রিটেন নোট অফ সাবমিশন সুপ্রিম কোর্টে জমা পড়েছে। এই বিষয়টা যখন সংবাদটা পাচ্ছিলাম, আমার মনে হলো এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। তার কারণ দেখুন, মূলত এই লড়াইটা লড়ছেন কনফেডারেশন, সংগ্রামী যৌথ মঞ্চ এবং অবশ্যই কর্মচারী পরিষদ। কর্মচারী পরিষদের পক্ষ থেকে সন্দীপ সরকার, তিনি আমাদের রিটেন নোট অফ সাবমিশন সেটা পাঠিয়ে দিয়েছেন, যেটা কর্মচারী পরিষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জমা পড়েছে। কনফেডারেশনের পক্ষ থেকে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি যে রিটেন নোট অফ সাবমিশনটা তৈরি করে দিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীমকে সঙ্গে নিয়ে, সেটাও তিনি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, আমরা সেটা পড়ে দেখেছি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনজীবী প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম এবং অবশ্যই তার সঙ্গে আছেন আইনজীবী সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, বিক্রম দাশগুপ্ত, সুদীপ্ত দাশগুপ্ত, তারা তাদের দেওয়া নোট সমস্ত সম্মিলিত করে এবং ফাইনালি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম রিটেন নোট অফ সাবমিশনটা সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিয়েছেন নির্দিষ্ট দিনে। সেটাও আমি আপনাদের কাছে কনফার্ম করেছিলাম। সেই রিটেন নোট অফ সাবমিশনের কপিটা আমরা এখনও পাইনি, পেলে আপনাদের কাছে অবশ্যই তার ডিটেলসটা বলবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা ঘটনা ঘটেছে ভেতরে বলে খবর পাচ্ছিলাম, যখন আমি খবর সংগ্রহ করছিলাম দিল্লি এবং কলকাতা থেকে। সেটা হচ্ছে নির্দিষ্ট একটি সংগঠনকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যারা এই ডিএ সংক্রান্ত মামলাটা লড়ছে, তাদের মধ্যে কোনো একটি সংগঠনকে কাজে লাগিয়ে এই পুরো প্রসেসটাকে একটু ঘেঁটে দেওয়ার একটা মরিয়া চেষ্টা শেষ পর্যন্ত করছেন। কীভাবে করছেন, কোন পদ্ধতিতে করছেন, কাদের কাজে লাগাচ্ছেন, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছ থেকে আমি শুনলাম। আমার মনে হচ্ছে আপনাদেরও শোনানো দরকার। নমস্কার ভাস্করবাবু, শর্মা বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ, একটা খবর পেলাম, খবরটা সত্যাসত্য আমি জানি না। একটি সংগঠনকে আবার নামানো হয়েছে, সরকারের তরফ থেকে নামানো হয়েছে ডিএ মামলার মধ্যে রিটেন নোট অফ সাবমিশন দিয়ে ডিএ মামলাটাকে একটু গুলিয়ে দেওয়ার। বিষয়টা কি ঠিক? আপনার কাছে কোনো খবর আছে? দেখুন, এখানে তো মামলাকারী যতগুলো সংগঠন আছে প্রত্যেকেই রিটেন নোট অফ সাবমিশন জমা করেছে। হ্যাঁ, আমরা যেমন 29 তারিখে ছিল, আমরা 29 তারিখেই জমা করেছি এবং যেহেতু 29 তারিখে সুপ্রিম কোর্ট ছুটি পড়ে গিয়েছিল, সেই কারণে সেটার অনলাইনে যদি আপনি চেক করেন তাহলে দেখতে পাবেন যে 29 তারিখ সাবমিট হয়েছে, কিন্তু অনলাইনে পুট হয়েছে সেটা 6 তারিখে। সেটা প্রত্যেকটা তাই হয়েছে আর কি। আমাদের কাছে সেই স্লিপটা আমরা জেনারেট করে নিয়েছিলাম যে 29 তারিখে আমরা সাবমিট করছি, 29 তারিখে আমাদের সেই স্লিপও দেওয়া আছে আর কি। এবার অনেক সংগঠন তারা পরে দিয়েছেন। এবার আমাদের যে রিটেন নোট অফ সাবমিশন, সেটা নিয়ে আমরা যেমন পৃথকভাবে একটা গোপালজির সাথে আলাদা করে কথা বলি, তার টিমের সাথে পুরো কন্ট্যাক্টে ছিলাম এবং তার সাথে আলাদা করে একটা কনফারেন্সও করা হয় আমাদের। সেখানে উনি একটা কথা খুব ক্যাটাগরিক্যালি বলেছিলেন যে প্রচুর বিষয়ের অবতারণা করার কোনো প্রয়োজন নেই। সেটা দেখেছি আমরা মামলা চলাকালীন সময়েও দেখেছি। উনি একদম, আমরা অনেক কাগজপত্র দিয়েছিলাম প্রচুর করে, এমনকি বিভিন্ন এই যে 12টা রাজ্যকে তুলে নিয়ে এসেছে, আমরা এই লাইনটাতেও ভেবেছিলাম যে তাহলে এই 12টা রাজ্যে সব থেকে লো গ্রেডের যারা কর্মচারী আছেন, একদম গ্রুপ ডি কর্মচারী, তাদের
যে ন্যূনতম বেসিক, সেই বেসিকটা কত তার কম্পারিজন করে দেখানো যে দেখুন বেসিকের জায়গাতে এই, সুতরাং এই লাইনটাতেও আমরা ভেবেছিলাম, তো আমরা সেই সব তথ্য ওনাকে তুলে দিয়েছিলাম। তা উনি কিন্তু সমস্ত কিছুকেই উনি করেছেন, বাতিল করেছেন এবং বলেওছেন, তার যুক্তিটা মানে দিয়েওছেন আর কি। যদি আমি বলে রাখি যে আমার নিজেরও ওটাতে মতামত ছিল না যে ওখানে করতে, কারণ আমিও বিশ্বাস করি যে যত বেশি ছড়াবো তত বেশি সরকারের সুবিধা হবে। কারণ সরকার চাইছে যে এটাকে অল ইন্ডিয়া পার্সপেক্টিভ দিতে, অল ইন্ডিয়া মানে লেভেলে নিয়ে যেতে, আরো 5টা রাজ্যকে যুক্ত করতে, যাতে এই মামলাটা চলতেই থাকে। আমাদের একটা বিষয় আমার প্রথম থেকেই মনে হয়েছে যে আমরা বকেয়া পাবো পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, এবং আমাদের মামলাটা হয়েছিল রোপা 2009, যেটা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বেতন কমিশন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রেরিত। সুতরাং সেখানে আমরা অন্য রাজ্যের সাথে সম্পর্ক করে আমাদের তো একটাই মানাঙ্ক, সেটা হচ্ছে এআইসিপিআই। এআইসিপিআই কে মানছে কে মানছে না, তার থেকে বড় কথা হচ্ছে যে যারা এআইসিপিআই করছে সেই তারা মানছে কিনা। সুতরাং তারা যেহেতু মানছে, সুতরাং আমাদের ওটা নিয়ে কোনো নেই। এবার গোপাল সুব্রমণিয়ামজি যে সাবমিশনটা করেছেন, সেখানে কিন্তু খুব আপনি বুঝতেই পারবেন যে এমন ভাবে সাবমিশনটা উনি করেছেন যেখানে কোনো ফাঁক ফোকর উনি রাখেননি, যাতে করে সরকারের বলার প্রচুর কথা থাকে। এগুলোকে উনি সম্পূর্ণ অ্যাভয়েড করে গেছেন, একদম নির্ভুল যুক্তিতে উনি এগুলোকে সাজিয়েছেন। আমরা হয়তো কালকেই মানে ওটাকে পাবলিশ করছি আর কি। এবার সমস্যাটা হলো যে একটি সংগঠন, মামলাকারী সংগঠন, যারা প্রথম থেকে এই মামলাতে আমরা যখন থেকে ঢুকেছি আমাদের বিরুদ্ধে এমন কোনো অপবাদ দেয়নি যেটা বাকি আছে। এরাই আন্দোলন চলাকালীন সময়ে আমার নামে কেস করেছিল যে আমি নাকি মানে 2 কোটি টাকা মেরে নিয়েছি, আমি নাকি মানে অনশন চলাকালীন সময়ে অন্য হোটেলে থাকতে যেতাম, অথচ আমাদের অনশন হয়েছে সম্পূর্ণরূপে সিসিটিভির আন্ডারে, এবং সেখানে সারা রাত মানে হাজার হাজার লোক থাকতেন, রাত্রেবেলাতেও কয়েকশো করে লোক সেখানে থাকতো, আমি নাকি রাত্রেবেলায় নাকি মহিলা নিয়ে চলে যেতাম, এইসব অভিযোগ করে তারা কেস করেছিল। যদিও সেসব কেস সব হাওয়া হয়ে গেছে, এবং তার সাথে মানে আর্থিক অভিযোগগুলো রাজ্য সরকার বেগতিক দেখে পরে সমস্ত কিছু অভিযোগগুলোকে ড্রপ করেছে, শুধু একটি অভিযোগ রেখেছে, আমরা নাকি তাকে শারীরিক হেনস্থা করেছিলাম, সেই অভিযোগটি যেটা নিয়ে মামলা চলছে, আমরা সেটা নিয়ে ভাবিত নই। এরা আবার আমরা যখন সুপ্রিম কোর্টে যোগ দিলাম, এদেরই সিনিয়র লয়ার তারা মানে একদম প্রচন্ড ভাবে বিরোধিতা করেছিল যাতে আমরা মামলায় ঢুকতে না পারি, এবং আলটিমেটলি দিনের শেষে দেখা গেল যে আমরা ইমপ্লিডার হয়েও আমাদের আইনজীবী কিন্তু আমাদের কর্মচারীদের পক্ষে মামলাটাকে কন্ট্রোল করলেন পুরো। এরা যে রিটেন নোট অফ সাবমিশন তৈরি করেছে তার সাথে আমাদের সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের কোনো সংযোগ নেই, অথচ গোপাল সুব্রমণিয়ামের নামটা তারা যুক্ত করে দিয়েছেন। অথচ তার আগে ধরুন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়ামজি সই করা মানে রিটেন নোট অফ সাবমিশন মানে তার নাম দিয়ে জমা করেছি আমরা। এরপরে এরা আবার ওই নামটাকে যুক্ত করছে, তাহলে দুটো দিন দুরকম বক্তব্য যাচ্ছে, তাহলে কোর্টের কাছে তো এটা বিভ্রান্তি তৈরি হতে পারে। অনেকে হয়তো বলতে পারেন যে যৌথভাবে তৈরি করলে তো সুবিধা হতে পারে, বিষয়টা আদপেও তাই নয়। আমরা যৌথভাবেই লড়াইটা করেছি, কিন্তু রিটেন নোট অফ সাবমিশন যখন পৃথক পৃথকভাবে দেওয়া হচ্ছে তখন অনুমতি না নিয়ে এইরকম ভাবে এটা মানে নিয়ম নয়। নিয়ম হচ্ছে যে যদি অনুমতি নিতেই হয় আমাদের এর কাছ থেকে তার পারমিশন নিতে হয়। কিভাবে সংযুক্ত করা হয়েছে গোপাল সুব্রমণিয়ামের নাম? বলা হয়েছে যে ওনাদের সিনিয়র লয়ার এবং আমাদের যিনি গোপাল সুব্রমণিয়াম জি আছেন তারা নাকি যৌথভাবে এই রিটেন নোট অফ সাবমিশনটা তৈরি করেছেন, অথচ তাদের রিটেন নোট অফ সাবমিশনে এমন অনেক কথা বলা আছে যেগুলো আমাদের বক্তব্যের সাথে একটু উল্টো দিকে যায়। তাহলে তো কোর্টের কাছে তো একটা বিভ্রান্তি তৈরি হতেই পারে। তাহলে গোপাল সুব্রমণিয়াম কি দুরকম বক্তব্য দিচ্ছেন? মানে এটা এই বার্তাটাও তো জাজেদের কাছে যেতে পারে। মানে আমাদের মনে হয়েছে যে এটা খুব মানে ভালো উদ্দেশ্য নিয়ে করেছে বলে আমার মনে হয় না আর কি। আপনার কি মনে হচ্ছে যে এখানে সরকারেরও একটা প্রচ্ছন্ন হাত রয়েছে, মদত রয়েছে মামলাটাকে গুলিয়ে দেওয়ার জন্য? জানি না, এই সরকার করতে পারে না এমন কোনো কাজ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সরকারের একটা সুবিধা হচ্ছে যে এই সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে প্রচুর সেফটি ভালভ আছে। সেফটি ভালভ, সেটা আন্দোলনের ক্ষেত্রে বলুন, সেটা কোর্ট কাছারিতে বলুন, সেটা প্রশাসনে বলুন, প্রচুর সেফটি ভালভ কাজ করে। সুতরাং এরা তো পারে না এমন কোনো কাজ নেই। কর্মচারীদেরকে দিয়েই কর্মচারীদের বদলি করায়, তাকে করে মানে হেনস্থা করে, মানে সমস্ত কিছু তো করে চলেছে এরা, সমস্ত রকম নোংরামি করে। হ্যাঁ এদের। এবং তখন যে আমার নামে ধরুন শুধু আমার একার নয়, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আমি ছাড়া আরো 7 জনের নামে কেস হয়েছিল। আমার ট্রেজারার ছিলেন আমাদের সন্দীপ ঘোষ, মানে আমাদের উস্তির সভাপতি। কোন সংগঠন এটা করেছিল? এটা ইউনিটি ফোরাম করেছিল, তাদের দেবপ্রসাদ হালদার, তিনি তখন সেটা হচ্ছে যে 2023-এর এপ্রিলে তারা কেস করেছিল।
সেই সময়টাতে আমাদের নামে কেস করেছে এবং সেটা তো মানে সরকারের নির্দেশই করেছিল, সরকারের সাথে বসে আলোচনা করে ঠিক করেছিল। ভাস্করবাবু, এরকম অভিযোগ প্রচুর পাই। আমি বলছি যে আপনারা তিনটে মূল সংগঠন, মানে কর্মচারী ফেডারেশন, সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারী পরিষদ, প্র্যাকটিক্যালি খুব অনেস্টলি এই লড়াইটা করছেন, আমি যতটুকু বুঝতে পারছি। কিন্তু এরকম অভিযোগ প্রচুর পাই যে যে সংগঠনের নাম আপনি বললেন ইউনিটি ফোরাম, এরা বেসিক্যালি সরকারের হয়ে কাজ করে নানান ভাবে। তা আপনার কথাতে তো সেটা মিলে যাচ্ছে। এরকম প্রচুর অভিযোগ পেয়েছি আমি, এটা নিয়ে কোনো প্রতিবেদন করিনি ইচ্ছে করেই, কিন্তু আপনার কথাতে তো মিলে যাচ্ছে। মানে প্র্যাকটিক্যালি বকলমের সরকার তাহলে পুরো ডিএ মামলাটাকে কনফিউজ করার জন্য এই পার্টিকুলার সংগঠনটাকে কাজে লাগাচ্ছেন, আপনার কি মনে হচ্ছে? না, যখন ইউনিটি ফোরাম আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যেও আছে, তার মূল যিনি হোতা ছিলেন, মূল যিনি প্রাণ পুরুষ, আমাদের অন্যতম কনভেনার অনিরুদ্ধ ভট্টাচার্য, তিনি এখনো পর্যন্ত আছেন এবং ইউনিটি ফোরামও আছে। পরবর্তী ক্ষেত্রে হয়তো সেটা হয়েছে এবং আমাদের আন্দোলন করতে গিয়ে আমাদের বিরুদ্ধে যখন মামলা হলো, খবর নিয়ে জানতে পারলাম যে সরকারের সাথে বসে এরা মানে প্ল্যান কষে আমাদের বিরুদ্ধে মামলা করেছিল যাতে করে এই আন্দোলনকে দমানো যায়। সুতরাং সরকারের নির্দেশেই বলছেন যে সরাসরি আপনাদের অ্যাটাক করা হয়েছিল এবং তারাই আবার এখন ওখানে গিয়ে আপনাদের যিনি মূল আইনজীবী গোপাল সুব্রমণিয়াম, অত বড় আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী, খুব সুন্দর একটা নোট রিটেন সাবমিশন দিয়েছেন আপনার কথা অনুযায়ী। মানে তাঁকেও রেফার করে, তাঁকেও টেনে এর মধ্যে ঢুকিয়ে আপনারা কি এই পার্টিকুলার সংগঠনের রিটেন নোট অফ সাবমিশনটা পেয়েছেন? হ্যাঁ, সেটা পেয়েছি, আমরা দেখেওছি। সেখানে কি গুলিয়ে দেওয়ার চেষ্টা আছে ইচ্ছে করি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, আছে তো, সেটা তো মানে কিছুটা আছে। আমি কর্মচারীদের কাছে হয়তো এই কথাগুলো বলতাম, কিন্তু সত্যি করে উদ্বিগ্ন এই কারণের জন্য যে আমরা যেখানে এই মামলাটা জেতার জন্য প্রাণপণ লড়ছেন, তারাও লড়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা সময় তারাও লড়াই করেছেন, একদম থেকে স্যার থেকে তারা লড়ে যাচ্ছেন, কিন্তু এই কাজটা তারা না করলেই পারতেন। একজন লয়ার যে যার মানে মামলাতে একটা বিশাল প্রভাব রয়েছে, তার নামে দুটো রিটিন নোট অফ সাবমিশন যাওয়া, এটা মানে একদম ভালো নয়, মামলার পক্ষেই ভালো নয়। আপনার কথা অনুযায়ী মানে সরকারের এটা সেফটি ভ্যালভ, তাই তো? হ্যাঁ, সে তো আমার আন্দোলনের ক্ষেত্রেই তো তখন আমরা দেখেছি। একদম। ভাস্করবাবু, অনেক ধন্যবাদ। লেটাস প্রে যে অন্তত অ্যাটলিস্ট বিচারপতিরা এর মানে বিচারপতিদের লজিকের মধ্যে এগুলো পড়বে না। কিন্তু যাই হোক, এটা খুব দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মানে অন্তত মানুষের অধিকারের ব্যাপারেও এরা এদের এই ভূমিকাটাকে বদলালেন না। যাই হোক, অনেক ধন্যবাদ ভাস্করবাবুর সঙ্গে থাকার জন্য। কবে মামলার রায় আশা করছেন আপনি? মোটামুটি কিছু বুঝতে পারছেন যে কবে মামলার রায় বেরোবে? হয়তো অক্টোবরের তৃতীয় সপ্তাহ। অক্টোবরের তৃতীয় সপ্তাহ তো কালী পুজোর জন্য, দিওয়ালির জন্য ওখানে ছুটি থাকবে সুপ্রিম কোর্টে। তারপরে। হ্যাঁ, তারপরে। হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাস্করবাবুর সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।